বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ক্লাসে আবারও তোমাদের স্বাগত জানাই। আমি মোহাম্মদ আল মুমিন, প্রভাষক, ভূগোল ও পরিবেশ বিভাগ, রহনপুর মহিলা কলেজ। দীর্ঘদিন তোমাদের সাথে ক্লাসের সাক্ষাৎ নাই। আমরা যতটুকু সম্ভব অনলাইনের মাধ্যমে তোমাদের ক্লাসগুলো কিছু নেওয়ার চেষ্টা করছি। এরই ধারাবাহিকতায় আজ আমি তোমাদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রথম পত্র থেকে ক্লাস নেব। গত ক্লাসে আলোচনা করেছিলাম বায়ুমণ্ডল সম্পর্কে। আজকে তোমাদের আলোচনা করব জলবায়ুর উপাদান ও নিয়ামক। এই ক্লাসটি স্নাতক প্রথম বর্ষের ছাত্রীরাও দেখতে পারো। তোমাদের ফার্স্ট পেপারে এটি সম্পর্কে প্রশ্ন আছে। তাহলে শুরু করা যাক জলবায়ুর উপাদান ও নিয়ামক সম্পর্কে। তবে জলবায়ুর উপাদান সম্পর্কে আলোচনা করার আগে জলবায়ু এবং আবহাওয়া কী সে সম্পর্কে একটু আলোচনা করা দরকার। আবহাওয়া কথাটির সঙ্গে আমরা সবাই নিশ্চয় পরিচিত এবং প্রতিনিয়ত আমরা বলে থাকি আজ আবহাওয়া ভালো, আজ আবহাওয়া খারাপ, এ ধরনের বিভিন্ন কথা আমরা বলে থাকি। অর্থাৎ আবহাওয়া হচ্ছে কোনো নির্দিষ্ট স্থানের কোনো নির্দিষ্ট সময়ের বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ ইত্যাদির মিলিত অবস্থাকেই আবহাওয়া বলে। অর্থাৎ আবহাওয়া প্রতিনিয়ত পরিবর্তনশীল। এই মুহূর্তে আবহাওয়া দেখা যাচ্ছে যে একটু মেঘে ঢেকে আছে রৌদ্র, কিছুক্ষণ পরেই হয়তো মেঘ উঠে বৃষ্টি হতে পারে, আবার কিছুক্ষণ পরেই প্রচণ্ড রোদ উঠে আরও তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এ হচ্ছে আবহাওয়া প্রতিনিয়ত পরিবর্তনশীল। এই জন্য বিভিন্ন বড় বড় শহরগুলোতে আবহাওয়ার পূর্বাভাস কেন্দ্র দেওয়া থাকে, সেখান থেকে প্রতিনিয়ত আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়। আমরা নিশ্চয় টেলিভিশনে বা রেডিওর খবরে আবহাওয়ার পূর্বাভাস শুনে থাকি। এই জন্য আবহাওয়াটা হচ্ছে স্বল্প স্থানব্যাপী এবং স্বল্প সময়ের। অর্থাৎ এখন একরকম আবহাওয়া, কিছুক্ষণ পরেই আরেক রকম আবহাওয়া হতে পারে। আবার আমাদের এই রহনপুরে একরকম আবহাওয়া, পার্শ্ববর্তী আলীনগর বা বাঙাবাড়ি এলাকায় আবহাওয়া আর এক রকম হতে পারে। এই জন্য বলা হচ্ছে এটা স্বল্প পরিসরব্যাপী এবং স্বল্প সময়ের যে বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ ইত্যাদির মিলিত অবস্থাটাই হচ্ছে আবহাওয়া। আর জলবায়ু হচ্ছে আবহাওয়ার দীর্ঘদিনের গড় অবস্থা। অর্থাৎ আবহাওয়ার যে উপাদান সেগুলোই জলবায়ুর উপাদান। অর্থাৎ এই আবহাওয়ার বায়ুমণ্ডলের তাপ, চাপ, আর্দ্রতা, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ ইত্যাদির দীর্ঘদিনের যে অবস্থা, অর্থাৎ 25 থেকে 30 বছর বা 30 থেকে 40 বছরের গড় অবস্থাটাকেই বলা হচ্ছে জলবায়ু। অর্থাৎ জলবায়ুটা হচ্ছে বৃহৎ এলাকাব্যাপী বা বৃহৎ সময়ের। অর্থাৎ একটা দেশ বা একটা মহাদেশের জলবায়ু একই রকম হতে পারে। এই জন্য আবহাওয়ার দীর্ঘদিনের অবস্থা পর্যালোচনা করে কোনো স্থানের জলবায়ু নির্ধারণ করা হয়ে থাকে। তাহলে আমরা আবহাওয়া জলবায়ু সম্পর্কে মোটামুটি জানলাম। এরপরে আসি আমরা জলবায়ুর উপাদান সম্পর্কে। জলবায়ুর উপাদান এবং আবহাওয়ার উপাদান একই রকম। অর্থাৎ যেসব বৈশিষ্ট্য নিয়ে জলবায়ু বা আবহাওয়া গঠিত সেগুলোকে বলা হচ্ছে জলবায়ুর বা আবহাওয়ার উপাদান। জলবায়ুর উপাদান হচ্ছে 5টি: বায়ুর তাপমাত্রা, বায়ুর চাপ, বায়ুর আর্দ্রতা, বায়ুপ্রবাহ এবং বায়ুপাত। প্রথমে আসি বায়ুর তাপমাত্রা। বায়ুর তাপমাত্রা বা এয়ার টেম্পারেচার। বায়ুর তাপমাত্রা বলতে আমরা বুঝি বায়ুর উষ্ণতম বা শীতলতম অবস্থাকে। অর্থাৎ
কোনো অঞ্চলের বায়ুর তাপমাত্রা বেশি হলে সেটাকে আমরা বলি উষ্ণ জলবায়ু। আবার তাপমাত্রা মধ্যম হলে নাতিশীতোষ্ণ, আবার তাপমাত্রা খুব কম হলে শীতল জলবায়ু বা মেরুদেশীয় জলবায়ু বলা হয়। যেমন নিরক্ষীয় অঞ্চলে তাপমাত্রা অনেক বেশি, অর্থাৎ মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এই অঞ্চলগুলো হচ্ছে উষ্ণ জলবায়ুর অন্তর্গত। আবার আমাদের বাংলাদেশ, ভারত, এসব দেশগুলোতে তাপমাত্রা হচ্ছে মধ্যম, খুব বেশি না আবার কমও না। এই অঞ্চলগুলোকে বলা হচ্ছে নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল। আবার দুই মেরু অঞ্চলে, অর্থাৎ নরওয়ে, সুইডেন, এই অঞ্চলগুলোতে তাপমাত্রা খুবই কম, যার কারণে এইগুলোর জলবায়ু হচ্ছে মেরুদেশীয় বা শীতল জলবায়ু। তাহলে এই তাপমাত্রা, বায়ুর তাপমাত্রা একটা জলবায়ুর প্রকৃতি নির্ধারণে সহযোগিতা করে থাকে, একটা অন্যতম বৈশিষ্ট্য। 2 নম্বরে হচ্ছে বায়ুর চাপ, অর্থাৎ বায়ু তার ধর্ম অনুযায়ী উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে প্রবাহিত হয় এবং এই প্রবাহিত হওয়ার সময় দেখা যাচ্ছে উষ্ণ জলরাশির উপর দিয়ে যদি আসে তাহলে সেই বায়ুতে জলীয়বাষ্প ধারণ করে সে অঞ্চলে বৃষ্টিপাত ঘটায়। আবার শুষ্ক অঞ্চল দিয়ে আসলে বা স্থলভাগের ওপর দিয়ে আসলে সেই বায়ুতে জলীয়বাষ্প থাকে না, বৃষ্টিপাতও হয় না। বায়ুর আর্দ্রতা, 3 নম্বর পয়েন্ট হচ্ছে বায়ুর আর্দ্রতা, অর্থাৎ এয়ার হিউমিডিটি। বায়ুর আর্দ্রতা বলতে আমরা বায়ুতে জলীয়বাষ্পের উপস্থিতিকেই বুঝি, অর্থাৎ কোন অঞ্চলে যখন বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকে তখন সেই অঞ্চলটাকে আমরা বলি আর্দ্র জলবায়ু অঞ্চল। আবার কোন অঞ্চলে বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ কম থাকলে সেটাকে বলা হয় শুষ্ক অঞ্চল। বায়ুতে আর্দ্রতার পরিমাণ বেশি থাকলে সেখানে বৃষ্টিপাত হয় এবং বৃষ্টিপাত ঘটার ফলে বায়ুর তাপমাত্রা কমে যায়, সেখানকার জলবায়ু থাকে নাতিশীতোষ্ণ। আবার যদি বায়ুতে আর্দ্রতার পরিমাণ কম থাকে সেই বায়ুটাকে শুষ্ক বায়ু বলা হয় এবং সেই বায়ুতে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতও হয় না, ফলে সেসব অঞ্চল মরুভূমিতে পরিণত হয়। তাহলে এই বায়ুর আর্দ্রতাও জলবায়ুর একটি অন্যতম উপাদান এবং এই জলবায়ুকে নিয়ন্ত্রণ করে থাকে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে বায়ু প্রবাহ, অর্থাৎ বায়ু সবসময় উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। অর্থাৎ কোনো অঞ্চলে যখন তাপমাত্রা খুব বেশি বৃদ্ধি পায়, সূর্যের তাপ বৃদ্ধি পায়, তখনই দেখা যাচ্ছে যে সেখানকার বায়ুতে নিম্নচাপের সৃষ্টি হয়, অর্থাৎ বায়ু উত্তপ্ত হয়ে ওপরে উঠে যায়, ফলে সেই অঞ্চলটা বায়ুশূন্য হয়ে যায়। আর যখনই বায়ুশূন্য হয়ে যায় তখন চারপাশ থেকে উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু প্রবাহিত হয়ে সেই বায়ুর সমতা রক্ষা করে এবং এর ফলে দেখা যাচ্ছে যে ওই এক অঞ্চল থেকে আর এক অঞ্চলের সাথে বায়ুর তাপমাত্রাটার বিনিময় হয়ে থাকে। ফলে এভাবে বায়ু প্রবাহের ফলেও একটা জলবায়ুর প্রকৃতি নির্ধারিত হয়। শেষ পয়েন্ট হচ্ছে বারিপাত। বারিপাত বলতে সূর্যের তাপে জলভাগ থেকে পানি বাষ্প হয়ে যখন ওপরে ওঠে এবং ওপরে গিয়ে শীতল ও ঘনীভূত হয়ে ওই জলকণায় পরিণত হয় এবং সেই জলকণাগুলো দেখা যাচ্ছে যে তুষারপাত, শিলাবৃষ্টি, শিশির বা বৃষ্টিপাত ইত্যাদি আকারে ভূপৃষ্ঠে পতিত হয়, তখনই সেটাকে বলা হচ্ছে বারিপাত বা প্রেসিপিটেশন। অর্থাৎ এই বারিপাতের সবচেয়ে বেশি উল্লেখযোগ্য জিনিসটা হচ্ছে বৃষ্টিপাত, যেটা সবচেয়ে বেশি আমাদের দৃষ্টিগোচর হয় বা বেশি পরিমাণে হয়ে থাকে। তাহলে এই হচ্ছে আবহাওয়া ও জলবায়ুর উপাদান। এরপরে আসি আমরা জলবায়ুর নিয়ামক সম্পর্কে। অর্থাৎ পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের জলবায়ু পরিলক্ষিত হয়। এক এক অঞ্চলের জলবায়ু এক এক রকম হওয়ার কিছু কারণ রয়েছে, যে কারণগুলিকে বলা হচ্ছে জলবায়ুর নিয়ামক, অর্থাৎ জলবায়ু নিয়ন্ত্রণকারী নিয়ামক। অর্থাৎ যেই কারণগুলোর ওপর বা যে নিয়ামকগুলোর উপর ভিত্তি করে এক এক স্থানের জলবায়ু এক এক রকম হয় সেগুলোকে বলা হচ্ছে জলবায়ুর নিয়ামক। আমরা এই চিত্রে দেখতে পাচ্ছি
এখানে একটি অক্ষাংশের চিত্র দেওয়া আছে, এখানে সূর্যরশ্মির পতনের চিত্র দেওয়া আছে। অর্থাৎ 1 নম্বর পয়েন্ট হচ্ছে অক্ষাংশ ও সূর্যরশ্মির পতন কোণ। অক্ষাংশের কারণে আবার সূর্যরশ্মির পতনের কারণে কিভাবে জলবায়ু নিয়ন্ত্রিত হচ্ছে এটা আমরা এই চিত্র থেকে বুঝতে পারবো। অর্থাৎ এই মাঝখানে যে রেখাটা বিষুব রেখা অর্থাৎ নিরক্ষরেখা, আমরা জানি নিরক্ষরেখা বা বিষুব রেখা একটাই রেখা যেটা পৃথিবীকে উত্তর দক্ষিণে সমান 2 ভাগে ভাগ করেছে। এই রেখাটার মান হচ্ছে 0 ডিগ্রি এবং সূর্য সারা বছর এই রেখার ওপর লম্বভাবে কিরণ দেয়। এই যেটা সূর্যরশ্মি, এটা সারা বছর লম্বভাবে কিরণ দেয়। অর্থাৎ এই নিরক্ষরেখার উত্তর দিকে এই জায়গাটায় হবে 23.5 ডিগ্রি কর্কটক্রান্তি রেখা, আবার এই জায়গাটা হবে 23.5 ডিগ্রি মকরক্রান্তি রেখা। অর্থাৎ সূর্য এই জায়গা থেকে এই জায়গার মধ্যেই সারা বছর তাপটা বিনিময় করে, তাপটা প্রয়োগ করে। দেখা যাচ্ছে যে এই জায়গা থেকে অর্থাৎ এই 23.5 ডিগ্রি কর্কটক্রান্তি থেকে মকরক্রান্তির মধ্যে প্রত্যেকটা স্থানের উপর সূর্য বছরে 2 বার করে লম্বভাবে কিরণ দিচ্ছে। ফলে দেখা যাচ্ছে যে এই অঞ্চলগুলোতে তাপমাত্রা সারা বছরই বেশি থাকে। পক্ষান্তরে এই জায়গায় যেটা তাপ দিচ্ছে এটা দেখা যাচ্ছে প্রায় 45 থেকে 65 ডিগ্রির মধ্যে। এই অঞ্চলগুলোতে দেখা যাচ্ছে তীর্যকতাটা অনেক বেশি। এই জায়গায় যেখানে সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে সেখানে দিচ্ছে তীর্যকভাবে, আর লম্বভাবে দেওয়ার ফলে দেখা যাচ্ছে যে এই অল্প পরিমাণ বায়ু ভেদ করে এখানে এই যে স্বল্প স্তর অর্থাৎ ভেদ করে এই লম্ব রশ্মিটা পড়ছে। অর্থাৎ এই অংশটা হচ্ছে বায়ুমণ্ডল, এটা পৃথিবী এবং এই অংশটা বায়ুমণ্ডল দেখানো হয়েছে। এবং দেখা যাচ্ছে যে এখানে এই নিরক্ষীয় অঞ্চলে এই অল্প পরিমাণ জায়গা, অল্প পরিমাণ বায়ুমণ্ডল ভেদ করে এখানে বায়ুরশ্মি অল্প পরিমাণ স্থানে পড়ছে সূর্যের তাপটা। ফলে দেখা যাচ্ছে যে এখানে তাপমাত্রাটা খুব বেশি হচ্ছে, উত্তপ্ত বেশি হচ্ছে। এই জন্য এই অঞ্চলটা সারা বছর তাপমাত্রা বেশি। আমরা নিরক্ষীয় জলবায়ু আলোচনা করলে জানতে পারবে যে নিরক্ষীয় জলবায়ুতে সারা বছরের তাপমাত্রা অতিরিক্ত। এরপরে এখানে দেখা যাচ্ছে যে এই বায়ুমণ্ডলটাও বেশি ভেদ করে আসছে। পক্ষান্তরে এখানে সূর্যরশ্মি ওই একই পরিমাণ সূর্যরশ্মি অধিক পরিমাণ জায়গায় নিয়ে এখানে পতিত হচ্ছে। ফলে দেখা যাচ্ছে যে ওই একই পরিমাণ তাপমাত্রা যখন নিরক্ষীয় অঞ্চলে অল্প জায়গায় দিচ্ছে সেখানে বেশি উত্তপ্ত হচ্ছে, আর ওই 2 মেরুর দিকে যখন বেশি পরিমাণ জায়গা নিয়ে দিচ্ছে তখন দেখা যাচ্ছে তাপমাত্রাটা সেখানে কম অনুভূত হচ্ছে। আবার অধিক পরিমাণ বায়ুমণ্ডল ভেদ করে আসার কারণে সেখানে বায়ুরাশিতেও তাপমাত্রাটা শোষণ করছে। ফলে দেখা যাচ্ছে যে এই অঞ্চলে তাপমাত্রাটা কম হচ্ছে। এভাবে অক্ষাংশের কারণে দেখা যাচ্ছে তাপের অর্থাৎ এক এক অঞ্চলে এক এক রকম জলবায়ু বিরাজ করছে। এবং এই অক্ষাংশ ভেদে দেখা যাচ্ছে 3টে জলবায়ুতে ভাগ করা হয়েছে। একটা নিরক্ষীয় জলবায়ু, একটা মাঝের নাতিশীতোষ্ণ জলবায়ু, আর একটা হচ্ছে মেরুদেশীয় জলবায়ু বা হিমমণ্ডল। উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল এবং হিমমণ্ডল, এই 3টি মণ্ডলে পৃথিবীটাকে ভাগ করা হয়েছে এই তাপমাত্রার কম বেশির কারণে। ঠিক একইভাবে এই চিত্রের মতোই এটা অনেকটা, আমি 2টা পাশাপাশি চিত্র দিয়েছি। এখানে দেখা যাচ্ছে সূর্যরশ্মিটা 30 ডিগ্রি কোণে তির্যকভাবে কিরণ দিচ্ছে। এটা হচ্ছে 60 ডিগ্রি কোণে, এটা 90 ডিগ্রি কোণে, অর্থাৎ লম্বভাবে। ঠিক এই জায়গায় যেভাবে সূর্যরশ্মিটা পড়ছে এখানেও এই একইভাবে পড়ছে। ফলে দেখা যাচ্ছে অল্প জায়গায় তাপটা বেশি পরিমাণে দিচ্ছে। আবার এখানে 60 ডিগ্রি কোণে যখন পড়ছে তখন এর চাইতে একটু বেশি জায়গা নিয়ে পড়ছে। আবার যখন 30 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ছে তখন দেখা যাচ্ছে আরও বেশি জায়গা নিয়ে তাপটা অনুভূত হচ্ছে। ফলে যত তির্যকভাবে পড়ছে তত তাপমাত্রাটা কম অনুভূত হচ্ছে। এই জন্যই নিরক্ষরেখা হতে যতই উত্তরে বা দক্ষিণে যাওয়া যাচ্ছে তাপমাত্রা ততই কমতে থাকছে। অর্থাৎ
আমরা জানি এই নিরক্ষরেখা হতে প্রতি 1 ডিগ্রি অক্ষাংশের জন্য 1 ডিগ্রি মানে গড়ে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে থাকে। অর্থাৎ নিরক্ষ অঞ্চল থেকে নিরক্ষরেখা হতে যত উত্তরে বা দক্ষিণে যাওয়া যাবে তয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যাবে। তাহলে অক্ষাংশ ও সূর্যরশ্মির পতন কোণের সাহায্যে কীভাবে জলবায়ু নিয়ন্ত্রিত হচ্ছে আমরা জানতে পারলাম। এরপরে আসি দুই নম্বর পয়েন্ট, সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা। অর্থাৎ যে কোনো জায়গার উচ্চতা মাপা হয় সমুদ্র পৃষ্ঠ থেকে। অর্থাৎ সমুদ্র পৃষ্ঠ থেকে কোন জায়গা কতটুক উঁচুতে, এই কথাটা দ্বারা এখানে এটাই বোঝানো হচ্ছে। এবং আমরা জানি এই স্বাভাবিকভাবে আমরা বায়ুমণ্ডলের স্তরবিন্যাসে পড়েছি ট্রপোস্ফিয়ারে প্রতি 165 মিটার উচ্চতার জন্য 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে থাকে। অর্থাৎ এই যে এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি এটা সমুদ্র তল, অর্থাৎ সমুদ্র সমতল। এখান থেকে যত ওপরে উঠে যাচ্ছে তাপমাত্রা তত কমতে থাকছে। এখানে 1000 মিটার উচ্চতায় দেখা যাচ্ছে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে, যেখানে 1500 মিটার উচ্চতায় 21 ডিগ্রি সেলসিয়াস, আবার 2000 মিটারে 18 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ দেখা যাচ্ছে যে প্রতি 1000 মিটারে 6.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যাচ্ছে। অর্থাৎ প্রতি 165 মিটার উচ্চতার জন্য 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে থাকে। এর কমের কারণ কি? এর কমের কারণ হচ্ছে এইদিকে লক্ষ্য করো, এই জায়গায় লেখা আছে ঘন বায়ু স্তর। আমরা এই যে দাগগুলো দেখতে পাচ্ছি যে এগুলো ঘন, নিচ দিকে বায়ু স্তরগুলো ঘন, উপর দিকে আস্তে আস্তে পাতলা, এইদিকে আরও পাতলা। অর্থাৎ আমরা ট্রপোস্ফিয়ারে পড়েছি যে নিচের বায়ু স্তর অধিক ঘন এবং যত উপরে যাওয়া যায় বায়ুর স্তরগুলো তত পাতলা, আর যত পাতলা তত তাপ ধারণ ক্ষমতা কম। অর্থাৎ এই বায়ুতে অধিক ঘন বায়ুতে বেশি বালিকণা, ধূলিকণা, জলীয় বাষ্প ইত্যাদি থাকে বলেই সেই বায়ুতে তাপটা বেশি ধারণ করে। কিন্তু যত বায়ু স্তরগুলো যত পাতলা হবে উপর দিকে তত ধীরে ধীরে বায়ুর তাপ ধারণ ক্ষমতাটা কমে যাবে। এই জন্যই উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা হ্রাস পেতে থাকে বা কমতে থাকে। এই জন্য যে স্থান যত বেশি উঁচুতে সেই স্থান তত বেশি শীতল। আমরা একটা উদাহরণ দিলে বুঝতে পারবো। এই জায়গাটা হচ্ছে আফ্রিকা মহাদেশ, যদিও এটা আটলান্টিক মহাসাগরের স্রোতের একটি চিত্র। এইখানে লেখা আছে আফ্রিকা, অর্থাৎ এই মহাদেশটা হচ্ছে আফ্রিকা, এইটা হচ্ছে নিরক্ষরেখা। আমরা জানি এই আফ্রিকার এই নিরক্ষরেখার ওপরে ঠিক এইরকম জায়গায় কিলিমাঞ্জারো পর্বত রয়েছে। তোমরা হয়তো নাম শুনেছ, আফ্রিকার কিলিমাঞ্জারো পর্বত ঠিক নিরক্ষরেখার উপর দিয়ে মানে উপরে অবস্থিত। তারপরেও অর্থাৎ নিরক্ষরেখা আমরা একটু আগে জানলাম যে রেখায় সারা বছর তাপমাত্রা খুব বেশি থাকে, তারপরও সেই রেখায় অবস্থিত পাহাড়ের ওপরে, পর্বতের ওপরেও বরফ জমে থাকে সারা বছর। ওই আফ্রিকার কিলিমাঞ্জারো পর্বতের ওপরে বরফ জমে থাকে। তাহলে এটা হচ্ছে শুধু উচ্চতার কারণে। তাহলে আমরা উচ্চতার কারণে কিভাবে জলবায়ু নিয়ন্ত্রিত হচ্ছে আমরা জানতে পারলাম যে যেই স্থান যত বেশি উঁচুতে সেই স্থান তত বেশি শীতল, আর যেই স্থান যত বেশি নিচু সেই স্থান তত বেশি উষ্ণ। এরপরে 3 নম্বর পয়েন্ট হচ্ছে সমুদ্র থেকে দূরত্ব। অর্থাৎ সমুদ্রের নিকটবর্তী এলাকা সামুদ্রিক আবহাওয়া দ্বারা প্রভাবিত হয় এবং সমুদ্রের আবহাওয়াটা হচ্ছে সবসময় নাতিশীতোষ্ণ। এবং সমুদ্র থেকে যেই স্থান যত বেশি দূরে অবস্থিত সেই স্থান তত বেশি শীতল বা উষ্ণ। যেমন এই জায়গায় এখানে তাপমাত্রার কিছু চিহ্ন দেওয়া আছে। এটা হচ্ছে জানুয়ারি মাসের তাপমাত্রা, এই কালারটা। আমরা এই সমুদ্রে, এটা হচ্ছে বঙ্গোপসাগর, অর্থাৎ এটা বাংলাদেশের উপদিক উত্তর, নিজ দিক দক্ষিণ। আমি গত ক্লাসেও বলেছি এই দক্ষিণে আছে কি
বঙ্গোপসাগর। আর এই বঙ্গোপসাগরে মানে থাকার কারণে বাংলাদেশের জলবায়ুটা হচ্ছে নাতিশীতোষ্ণ, অর্থাৎ শীত এবং গ্রীষ্মের প্রখরতাটা কোনোটাই খুব বেশি হতে পারে না। আবার এই বাংলাদেশ একটা ছোট্ট দেশ, তারপরেও এদেশের মধ্যেই সমুদ্রের কারণে এই সামুদ্রিক এলাকার জলবায়ুর চাইতে আমাদের এই উত্তরাংশের জলবায়ুর এই তাপের তারতম্যটা কিছুটা হলেও কম বেশি হয়ে থাকে। অর্থাৎ এই সামুদ্রিক আবহাওয়াটা মোটামুটি 90 কিলোমিটার পর্যন্ত বিরাজ করে, তারপরে ধীরে ধীরে তাপমাত্রার তারতম্যটা কমতে থাকে। এই যে এখানে একটা রেখা দেখছি জানুয়ারি মাসের তাপমাত্রা, এই তাপমাত্রা এখানে হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস জানুয়ারি মাসে। আবার এই জায়গায় আমরা এই যে সিলেটের এবং এই হবিগঞ্জের এই জায়গার যে রেখাটা গেছে একই রেখা, সেটা হচ্ছে 17 ডিগ্রি সেলসিয়াস। ঠিক এখানে একটি রেখা এই যে দিনাজপুর পঞ্চগড়ের উপর দিয়ে গেছে, এটাও হচ্ছে 17 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই একই সময় দেখা যাচ্ছে যে যেখানে সমুদ্রের নিকটবর্তী অঞ্চলে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে, সেখানে এই উত্তরাংশে বা উত্তর পূর্বাংশে 16 ডিগ্রি 17 ডিগ্রি তাপমাত্রা বিরাজ করছে। তাহলে এটা সমুদ্রের কারণে কম বেশি হচ্ছে। এর ফলে দেখা যাচ্ছে যে এর চাইতে বাংলাদেশের চাইতে যারা আরও ভিতরে আছে অবস্থিত, সমুদ্র থেকে বেশি ভিতরে, তাদের জলবায়ুর তাপমাত্রার তারতম্যটা আরও বেশি। যেমন পাকিস্তান, আবার আফগানিস্তান সমুদ্র থেকে অনেক ভিতরে অবস্থিত বলেই আফগানিস্তানে শীত এবং গ্রীষ্মের প্রখরতাটা অনেক বেশি। তাহলে আমরা সমুদ্র থেকে দূরত্বের কারণে কিভাবে জলবায়ু নিয়ন্ত্রিত হচ্ছে এটা জানতে পারলাম। এরপরে আসি 4 নম্বর পয়েন্ট, পাহাড় ও পর্বতের অবস্থান। পাহাড় এবং পর্বতের অবস্থানের কারণেও জলবায়ু নিয়ন্ত্রিত হয়। এখানে একটি পাহাড়ের চিত্র দেওয়া আছে, দেখো এই যে পর্বতের অবস্থান, এগুলো হচ্ছে মেঘ, এদিকে বৃষ্টি হচ্ছে। এইখানে জলভাগ, এই জলভাগ থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু পাহাড়ের এই পাশ দিয়ে উপরে উঠে এই শীতল ও ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি হচ্ছে এবং এই প্রান্তে বৃষ্টিপাত হচ্ছে। পাহাড়ের ঠিক বিপরীত পাশে যখন বায়ুটা যাচ্ছে, সেই বায়ুটার কোনো জলীয়বাষ্প থাকছে না, ফলে সেটাকে শুষ্ক বায়ু বলা হচ্ছে এবং এই অঞ্চলে কোনো বৃষ্টিপাত হচ্ছে না। ফলে দেখা যাচ্ছে এই অঞ্চলটাকে বলা হচ্ছে বৃষ্টি ছায়া অঞ্চল। তাহলে পাহাড়ের একই পাহাড় বা পর্বতের এক পাশে যেখানে বৃষ্টি হচ্ছে আর এক পাশে বৃষ্টি হচ্ছে না, তাহলে বৃষ্টি হলে স্বাভাবিকভাবে এই অঞ্চলের জলবায়ু কী হবে? শীতল হবে, তাপমাত্রা কম থাকবে। আর এই অঞ্চলে তাপমাত্রা বেশি থাকবে। এই অঞ্চলে গাছপালা বনভূমি বেশি সৃষ্টি হবে, এদিকে বনভূমির সৃষ্টি হবে না। এর কারণই হচ্ছে যে এই বৃষ্টিপাতের অভাবে। তাহলে এই পাহাড় পর্বতের অবস্থানের কারণে পাহাড়ের একদিকে জলবায়ু একরকম, বিপরীত দিকের জলবায়ু সম্পূর্ণ ভিন্ন রকম। আমরা একটি উদাহরণের সাহায্যে আরও পরিষ্কারভাবে বুঝতে পারি। বাংলাদেশের ঠিক উত্তর দিকে রয়েছে হিমালয় পর্বত। আর হিমালয় পর্বত উত্তর দিকে থাকার কারণে এই গ্রীষ্মকালে বাংলাদেশের উপর দিয়ে যে দক্ষিণ পশ্চিম প্রত্যয়ন বায়ু প্রবাহিত হয়, ঠিক এদিকে দক্ষিণ এদিকে পশ্চিম, এই দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রত্যয়ন বায়ুগুলো প্রবাহিত হয়। এই বায়ু প্রবাহিত হয়ে আমাদের এই পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে বাধাপ্রাপ্ত হয়ে বা সিলেটের পাহাড়ি অঞ্চলে বাধাপ্রাপ্ত হয়ে এই অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। অর্থাৎ বাংলাদেশের সিলেটে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। আবার এই হিমালয় পর্বতে বাধাপ্রাপ্তর কারণেও বাংলাদেশের এই অঞ্চলে বা ওই ভারতে প্রচুর বৃষ্টিপাত সংগঠিত হচ্ছে। আবার শীতকালে এই বায়ুটাই
এই দিক থেকে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ উত্তর পূর্ব দিক থেকে শীতকালে যে বায়ুটা প্রবাহিত হচ্ছে, অর্থাৎ মহাদেশের উপর দিয়ে বাংলাদেশের এই উত্তর দিকে আর তেমন জলরাশি নাই, বিশাল কোনো সাগর মহাসাগর নাই, যার কারণে দেখা যাচ্ছে যে যখন এদিক থেকে বায়ুটা প্রবাহিত হচ্ছে তখন ওই শীতের যে হিমেল হাওয়াটা হিমালয় পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে বাংলাদেশে শীতের প্রকোপটা খুব বেশি হতে পারছে না, অর্থাৎ এই শীতল বায়ুটা বাংলাদেশে বা ভারতে উপরে আসতে পারছে না, ফলে দেখা যাচ্ছে যে এই শীতের প্রকোপটা বাড়ছে না। ফলে এই পর্বতের কারণেই বাংলাদেশের জলবায়ু গ্রীষ্মকালে যেমন বৃষ্টি হয়ে তাপমাত্রাটা কম থাকছে, আবার শীতকালে শীতের এই হিমেল হাওয়াটা বাংলাদেশে প্রবেশ করতে না পেরে শীতের প্রকোপটাও কম থাকছে। যদি এই হিমালয় পর্বত বাংলাদেশের উত্তর দিকে না থেকে এই পূর্ব দিকে বা পশ্চিম দিকে হতো, তাহলে বাংলাদেশে এত বৃষ্টিও হতো না, বাংলাদেশ এত সুজলা সুফলা শস্য শ্যামলা হতো না। তাহলে আমরা এই সমুদ্র থেকে দূরত্বের কারণেও জলবায়ু কীভাবে নিয়ন্ত্রিত হচ্ছে জানতে পারলাম। পাহাড় পর্বতের অবস্থানের কারণেও এভাবে জলবায়ু নিয়ন্ত্রিত হচ্ছে। এরপরে 5 নম্বর পয়েন্ট হচ্ছে জল ও স্থলভাগের অবস্থান, অর্থাৎ জলভাগ এবং স্থলভাগের তাপ ধারণ ক্ষমতার তারতম্য রয়েছে। যেমন জলভাগে সূর্যের যে কিরণটা পড়ে সেটা জলভাগে 965 মিটার পর্যন্ত যেতে পারে, অর্থাৎ সূর্যের একটা নির্দিষ্ট তাপমাত্রা জলভাগে 965 মিটার পর্যন্ত যেতে পারে, আবার স্থলভাগে সেটা মাত্র 96 মিটার পর্যন্ত যেতে সক্ষম। ফলে দেখা যাচ্ছে যে একই সমান তাপমাত্রা জলভাগে যখন অনেক গভীর পর্যন্ত যাচ্ছে তখন জলভাগটা কম উত্তপ্ত হচ্ছে, অর্থাৎ বেশি পরিমাণ পানি উত্তপ্ত করতে কম সময় লাগছে। পক্ষান্তরে স্থলভাগে অল্প জায়গায় যখন ওই তাপমাত্রা যাচ্ছে সেটা খুব দ্রুত বেশি উত্তপ্ত হচ্ছে। ফলে দেখা যাচ্ছে যে জলভাগ দ্রুত উত্তপ্ত হচ্ছে না, আবার দ্রুত শীতলও হচ্ছে না, কিন্তু স্থলভাগটা দ্রুত উত্তপ্ত হচ্ছে আবার দ্রুত শীতল হচ্ছে। যেমন গ্রীষ্মকালে যে জায়গায় জলভাগের ওপর 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, শীতকালে সেখানে 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। পক্ষান্তরে ওই মহাদেশে অর্থাৎ স্থলভাগের উপরে গ্রীষ্মকালে যেই জায়গায় 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে, শীতকালে সেখানে -2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। তাহলে দেখা যাচ্ছে জল এবং স্থলভাগের অবস্থানের কারণেও এখানে জলবায়ু নিয়ন্ত্রিত হচ্ছে। এরপরে সমুদ্র স্রোত জলবায়ু নিয়ন্ত্রণকারী এটা অন্যতম নিয়ামক, অর্থাৎ সমুদ্রের 2 রকমের স্রোত দেখতে পাওয়া যায়। এখানে আমরা এই যে স্রোতগুলো দেখছি একটার সাথে একটা লেগে আছে, এগুলো হচ্ছে উষ্ণ স্রোত, আবার এগুলো হচ্ছে শীতল স্রোত যেগুলো কাটা কাটা রয়েছে। অর্থাৎ কোনো অঞ্চলের পাশ দিয়ে যদি উষ্ণ স্রোত প্রবাহিত হয় তাহলে সেই অঞ্চলের জলবায়ু হবে উষ্ণ, আবার কোনো অঞ্চলের পাশ দিয়ে যদি শীতল স্রোত প্রবাহিত হয় তাহলে সেই জলবায়ুটা হবে শীতল। আমরা একটা উদাহরণ দিই, এই জায়গায় নিরক্ষরেখা আছে, এটা উত্তর নিরক্ষীয় স্রোত, অর্থাৎ এই নিরক্ষরেখার উত্তর দিয়ে স্রোতটি প্রবাহিত হয়েছে। এই স্রোতটি এখানে ক্যারিবিয়ান সাগর হয়ে মেক্সিকো উপসাগর দিয়ে ঠিক এই ইউরোপের উত্তর পশ্চিম পাশ দিয়ে প্রবাহিত হয়েছে। এই স্রোতটি দেখো উষ্ণ স্রোত, একটি উষ্ণ স্রোত, এটাকে বলা হচ্ছে উষ্ণ উপসাগরীয় স্রোত। এটা 2টি শাখায় বিভক্ত হয়ে একটা গ্রিনল্যান্ডের পাশ দিয়ে গেছে পশ্চিম পাশ দিয়ে, একটা এই উত্তর আটলান্টিক স্রোত নামে ইউরোপের উত্তর পশ্চিম পাশ দিয়ে প্রবাহিত হয়েছে। এবং এখানে এই মেরু অঞ্চলের পাশাপাশি যেখানে উত্তর ইউরোপ মহাদেশে নরওয়ে, সুইডেন এই অঞ্চলগুলো সারা বছর বরফ জমে থাকার কথা, কিন্তু এই উষ্ণ উপসাগরীয় স্রোতটার প্রভাবে এই অঞ্চলে কোনো সময় বরফ জমতে পারে না, ফলে সারা বছরই এই অঞ্চলটি সমুদ্র পথগুলো জাহাজ চলাচলের উপযোগী থাকে। পক্ষান্তরে একই অক্ষাংশে অবস্থিত হয়েও এই যে শীতল সুমেরু স্রোতের প্রভাবে উত্তর আমেরিকার এই কানাডার উত্তর পূর্বাংশে সারা বছরই প্রায় বরফ জমে থাকে। তাহলে এভাবে দেখা যাচ্ছে সমুদ্র স্রোতের কারণেও জলবায়ু এক এক অঞ্চলে এক এক রকম হচ্ছে।
এরপরে ভূমির অবস্থান, 7 নম্বর পয়েন্ট, বনভূমির অবস্থান, অর্থাৎ বনভূমিতে গাছপালায় আচ্ছাদিত থাকার কারণে সূর্যের রশ্মিটা সরাসরি মাটিতে প্রবেশ করছে না, খুব সামান্য, যার কারণে দেখা যাচ্ছে যে এ অঞ্চলে মাটিটা কী থাকছে, আর্দ্র থাকছে। আবার এই বৃক্ষের যে মাটি থেকে যে গাছপালা রসটা শোষণ করে সেটার অতিরিক্ত প্রশোধনের সাহায্যে বায়ুমণ্ডলে ছেড়ে দেয়, ফলে দেখা যাচ্ছে যে সেই জায়গার জলবায়ুটা থাকে কি শীতল। অর্থাৎ আমরা একটা খুব গরমের সময় বড় গাছের নিচে গাছের ছায়া বসলে আমরা বুঝতে পারি যে সেখানে একটা মনে হচ্ছে যে শীতল আবহাওয়া বিরাজ করছে। এটা এই জলবায়ুর অর্থাৎ এই মানে প্রশোধনের সাহায্যে গাছপালা জলীয় বাষ্প ছাড়ার কারণেই সেখানকার জলবায়ুটা শীতল হচ্ছে। তাহলে যে জায়গায় বনভূমি রয়েছে বেশি সে জায়গায় জলবায়ু শীতল, আবার যে জায়গায় বনভূমি কম সেখানে দেখা যাচ্ছে উষ্ণ জলবায়ু বিরাজ করছে। 8 নম্বর পয়েন্ট, ভূমির ঢাল, অর্থাৎ ভূমি যদি বিষুব রেখার দিকে বা নিরক্ষরেখার দিকে ঢালু হয় তাহলে সেদিকে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেবে। যেমন আমাদের এলাকায় আমরা দেখি যে সূর্য সারা বছরই বেশিরভাগ সময় দক্ষিণ দিকে থাকে, হেলে থাকে। যেমন এই পাশে সূর্যরশ্মিটা লম্বভাবে কিরণ দিচ্ছে, ফলে এই পাশে তাপমাত্রাটা বেশি হচ্ছে। আবার এই বিপরীত দিকে তাপমাত্রাটা একেবারে তীর্যকভাবে পড়ার কারণে অনেক কম তাপ অনুভূত হচ্ছে। ফলে কোনো স্থান যদি সূর্যের দিকে হেলে থাকে তাহলে সেই স্থানে তাপমাত্রাটা বেশি হবে, আবার যদি তার বিপরীত দিকে ঢাল থাকে তাহলে দেখা যায় তাপমাত্রাটা অনেক কম হবে। এভাবে ভূমির ঢালের উপরেও এই জলবায়ু নিয়ন্ত্রিত হয়ে থাকে। এরপরে জলীয় বাষ্প, বৃষ্টিপাত, বায়ুমণ্ডলের গভীরতা, বায়ুপ্রবাহের দিক, মৃত্তিকার প্রকৃতি ইত্যাদির উপরেও জলবায়ু অনেকটা নিয়ন্ত্রিত হয়ে থাকে। আজকে সময় স্বল্পতার কারণে আলোচনা শেষ করা সম্ভব হলো না, পরবর্তীতে বাকি পয়েন্টগুলো সম্ভব হলে আলোচনা করব। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।